নমস্কার, আমি জিতু কামাল। অনেকদিন বাদে শুরু করলাম জিতুস শেয়ারিং। প্রচুর ভালোবাসা, প্রচুর আগ্রহ জিতুস শেয়ারিংকে নিয়ে, যা আমাকে নতুনভাবে ভাবতে আরও সাহায্য করলো। 7 দিন 8 দিন বাদে আবার নতুন করে এই অডিও ভিডিও আমি করতে বসেছি। মাঝে এতগুলো দিন আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি। কলকাতার বাইরে ছিলাম। অনেকেই হয়তো খবর রাখেন, অনেকে খবর রাখেন না। তাই যারা রাখেন না তাদের উদ্দেশ্যে জানান দেওয়া। একটা ছবির শুটিং চলছিল, যে ছবির শুটিং এর সেট থেকে আমি হসপিটালাইজড হই গত মাসে। তারপরে সেই শুটিং আবার শেষ করি, তার অভিজ্ঞতাও বলবো। তার সঙ্গে সংসারের মধ্যে কিছু বাক বিতণ্ডা আমাদের প্রত্যেকের হয়ে থাকে। আমি নিজস্ব কোনো কথা তুলে ধরছি না। কি কি হতে পারে এই ভিডিওর বিষয়বস্তু তাই নিয়ে কথা বলবো। এ সপ্তাহে কিছু চিঠি জমা হয়েছে, যা একটা একটা করে পড়ে আজকে আমি শেষ করলাম। যে রাত্রে আমি রেকর্ডিং করছি, আমি জানি না এটা কবে আপনাদের কাছে পৌঁছবে। তবুও আপনাদের এই ভালোবাসা, এই আগ্রহ, এই আশকারা আমাকে নতুন নতুন ভিডিও অডিও করতে সত্যি মনোবল দেয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার প্রণাম এবং ছোটদেরকে আমার অনেক স্নেহ ভালোবাসা। শুরু করছি। আজকে যারা চিঠি পাঠিয়েছে, যাদের চিঠি আমি সবেমাত্র শেষ করলাম, তাদের মধ্যে হচ্ছে শর্মিষ্ঠা পাল। আমি চিঠি আজকে পড়ব না। সুনন্দা পাঠক ভৌমিক, জয়িতা চট্টোপাধ্যায়, দোলা মুখার্জি, পায়েল দাস এবং একটা বেনামি মিন্ত্রা থেকে এসছে একটা প্যাকেট, যার মধ্যে রেড কালারের একটা উইন্ডচিটার বা এগুলোকে কি বলে, মানে খুব দামি দামি জিনিসপত্র পাঠান আপনারা, যার জন্য আমি খানিকটা বিব্রত বোধ করি বই কি। তো চিঠিগুলো আমি পড়লাম। কিছু কিছু চিঠির বিষয়বস্তু নিয়ে আমি নিশ্চয়ই আলোচনা করব। আজকে চিঠির বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি না। প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের আশীর্বাদ আমার কাছে প্রতিনিয়ত আসে এবং তাদের কাছে আমি সত্যিই প্রণাম জানাই এবং আমার ঈশ্বরের কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্যের এবং আপনারাও যেন শান্তিতে থাকতে পারেন। এর থেকে তো বেশি আমাদের কিছু চাওয়া নেই। আমার তো অন্তত নেই। স্বাস্থ্যটা যেন ঠিক থাকে, আর যেন সুচিন্তা আমার মাথার মধ্যে বর্তমান থাকে, আর সুন্দরভাবে যেন বাঁচতে পারি। এটাই আমার প্রথম চাওয়া। বাকিগুলো এমনি এমনি হয়ে যাবে। যদি আমি সুস্থ থাকি, সৎ থাকি, এমনি এমনি হবে। দেখুন, আমরা পরিবারে যখন থাকি, পরিবারে অনেক বাঘ বিতণ্ডা, প্রচুর ঝামেলা, অশান্তি এগুলো হয়েই থাকে। এগুলো কিন্তু অ্যাসপেক্ট। আমি প্রথমেই বলে নিই, আমার কিন্তু ডিভোর্স হয়েছে। কেউ যদি আমাকে ওই তকমা দেওয়ার চেষ্টা করেন যে আপনার নিজের উঠোন বেঁকা, আপনি আবার অন্যের উঠোন সোজা করতে এসছেন, এইটা হয়তো আমাকে খানিকটা কষ্ট দেবে, কিন্তু বাকিটা আমি খুব প্র্যাকটিক্যাল কারণ হিসেবেই ধরে নেব, যেটা তো বাস্তব কারণ, যে আমি আমার সংসার করে উঠতে পারিনি। সেটা তো হতে পারে করে উঠতে পারিনি, আর দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দুজন ভালো থাকবো এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি দুজন আলাদা হই, এতে তো কিছু খারাপ নেই। আমরা তো গাঁদা ছোঁড়াছড়ি করছি না। আমরা তো একে অপরকে দোষারোপ করে, নিন্দে করে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি না। আমরা দুজন দুজনের প্রতি দায়বদ্ধ ছিলাম এবং এখন দুজন দুজনের স্বাধীন জীবনযাপন করছি এবং দুজনের জন্য দুজনেই প্রে করছি। তার প্রচুর উদাহরণ আপনারা এই 2.5 বছরের মধ্যে পেয়েছেন। এবার আমি শুরু করি। দেখুন, সংসারের মধ্যে যে বাক বিতণ্ডার কথা বলছি, জমি জমা সংক্রান্ত হতে পারে, ভাইয়ে ভাইয়ে তর্কাতর্কি হতে পারে, দুই বউয়ের মধ্যে তর্কাতর্কি হতে পারে, অথবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। এবং সব থেকে যেটা দৃষ্টান্তমূলক ঘটনা এখন আমাদের সমাজে হচ্ছে, যা নিয়ে আমরা খুব একটা কথা বলি না, সেটা হচ্ছে সেক্সুয়াল আনহ্যাপিনেস। যেটা নিয়ে আমরা কথা বলি না, সেটা হচ্ছে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন। দেখুন, শারীরিক চাহিদা এটা কিন্তু খুব যে বড় চাহিদা এমন নয়। এটা প্রকৃতির নিয়মে পুরুষ নারী নির্বিশেষে এটা একটা নর্মাল ঘটনা। এর মধ্যে কোনো অতিরঞ্জিত ঘটনা নেই, এর মধ্যে কোনো লুকোনোর ব্যাপার নেই, এর মধ্যে লজ্জার কোনো ব্যাপার নেই। পৃথিবীতে প্রত্যেকটি জীব শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তাই জন্যই তাদের বংশ বিস্তার হয়, তাই জন্যই তারা আনন্দ উপভোগ করে, তাই জন্য তাদের হরমোন সিক্রেশন হয়, হরমোন নিঃসরণ হয়। তো এগুলো তো স্বাভাবিক ঘটনা। একটা মানুষ যখন মরে যায় বা একটা মানুষ যখন শেষ হয়ে যায়, যখন তার মুখাগ্নি হয় অথবা গোরস্থানে তাকে কবর দিয়ে দেওয়া হয়, তখন তো আমরা এইসব নিয়ে কথা বলি না। যে একটা মানুষ তার কত চাহিদা, সেগুলোকে পূরণ করতে পারলো না, চাহিদাগুলো অর্জন করতে পারলো না, মানুষটি চলে গেল পৃথিবী ছেড়ে। আমরা 1 দিন 2 দিন 2 মাস 4 মাস 6 মাস মনে রাখবো, তারপরে আস্তে আস্তে আমাদের মনের মণিকোঠা থেকে মলিন হতে শুরু করবে। বেঁচে থাকাকালীন সেই মানুষটার চাহিদাগুলোকে যদি আমরা গুরুত্ব দিতাম, তাহলে কি আমরা নিজেদেরকে আরেকটু
বলবান, বুদ্ধিমান বলে বিবেচনা করতে পারতাম না? অনেকগুলো টপিক নিয়ে আমি আলোচনা করলাম, সংসারে অনেকগুলো ঝামেলা নিয়ে আলোচনা। দেখুন, এই জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, তবুও যা দেখেছি তাতে মনে হয়েছে এই একটা মারাত্মক ব্যাধি। এই রোগ সহজে আমাদের সমাজ থেকে যাবে না। হিন্দু, মুসলমান, শিখ, বিভিন্ন জাতির মানুষের মধ্যে এই রোগ এখনো বর্তমান, এবং শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে এই রোগ বর্তমান। এটাকে বলা হয় প্রপার্টি ক্ল্যাশ। এই প্রপার্টি ক্ল্যাশ কিন্তু লেগেই থাকবে। বাবার 6 কাঠা জমি আছে, 2 ভাই রয়েছে, 2 ভাই ছোটবেলা থেকে কিন্তু মনে মনে 3 কাঠা ভাগ করে নিয়েছে। একবারও কিন্তু নিজের বাবা মার কথা ভাবেনি যে আমার বাবা মার ভাগটা কোথায় গেল। যদি 6 কাঠা জমি হয় তাহলে তো 2 কাঠা করে পাওয়ার কথা। 2 কাঠা বড় ভাই, 2 কাঠা ছোট ভাই, 2 কাঠা মা বাবার। আমরা মা বাবাকে তখন ত্যায্য করে দিই। আর মা বাবা যখন ত্যায্য করে দেন তখন মা বাবা খুব খারাপ হয়ে যান। কেন? আমরা তো মা বাবার কথা ভাবিনি। এই বাস্তব জায়গাটাতে প্রথমে আসতে হবে, তাহলে দেখবেন ঝামেলা অনেক কমে যাবে। 2টো ভাই বললাম, 5টা ভাই, 3টে বোন, এরকমও ফ্যামিলি রয়েছে। 4 কাঠা জমি, কতটুক করে পাবেন? কোথায় নিয়ে যাবেন? যতটুক পাবেন সেই মাটিটুকুও কি নিয়ে যেতে পারবেন? 1 মুঠো মাটিও কি সঙ্গে নিয়ে যেতে পারবেন? পারবেন না। তাই ওই যে 8 জন ভাই বোন মিলে একটা সংসারের মধ্যে আবদ্ধ রয়েছেন, যাকে একান্নবর্তী সংসার বলে, তার মধ্যে আবদ্ধ থাকুন না। ভাগাভাগি সব মনের মধ্যে রাখুন। হ্যাঁ, পাবেন তো। আপনারা বা আমরা ভাবতে থাকি আমাদের পরবর্তী প্রজন্মের কথা। আমাদের পরবর্তী প্রজন্ম যদি এখান থেকে সামান্য জমি পায়, তাদের কাজে লাগবে। আপনি বলুন তো, 4 কাঠা জমি 8 জন মিলে ভাগ করবে, বাবা মা রয়েছে, কতটুক পাবে? তার থেকে নিজের সন্তান সন্ততিকে যদি স্বাবলম্বী করেন, সে তো নিজেই 8 কাঠা জমি কিনতে পারে। এই গেল একটা পার্ট। ঘরে এক ভাইয়ের বউয়ের সঙ্গে অন্য ভাইয়ের বউয়ের দ্বন্দ্ব, যে আমার আপনার সামলানোর বিষয় নয়, এটা থেকে যাবে, এটা চিরন্তন। এ না থাকলে পৃথিবী বেঁচে থাকবে না, তাই এটা নিয়ে মাথা গলালাম না। এবার আসি স্বামী স্ত্রী, যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক বলে আমার মনে হয়েছে। এ যাবৎকালে বহু ডিভোর্স হচ্ছে, আমারও হয়েছে। আমার কারণ সম্পূর্ণ আলাদা, অন্যদের কারণও অন্য রকম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি স্ট্যাটিস্টিক্স যে সেক্সুয়াল আনহ্যাপিনেস, শারীরিকভাবে তারা একে অপরের চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতা কিন্তু হেরে যাওয়া নয়। একটা পুরুষ মানুষ সে হেরে গেছে এমন নয়, অথবা একজন স্ত্রী মানুষ সে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান না, সেটা তার ব্যর্থতা নয়। এটা একটা রোগ। এই রোগটা নিরাময় করতে হবে। দেখুন, আপনার স্বামী আপনার কাছে আসতে চাইবে, আপনার স্ত্রী আপনার কাছে আসতে চাইবে, এবং দুজনকে কিন্তু বুঝতে হবে যে আপনার স্বামীর মুড কখনো কখনো খারাপ থাকতে পারে, আপনার স্বামীর কখনো কখনো অনিচ্ছা তৈরি হতে পারে, আপনার স্ত্রীরও একেবারে ভাইস ভার্সা একই জিনিসই করতে পারে। আপনার স্ত্রীরও কখনো কখনো অনিচ্ছা থাকতে পারে, কখনো কখনো কোনো দিন আপনার স্ত্রীর ভালো না লাগতে পারে। তাই জন্য এমনটা নয় যে আপনারা সংসারটা করবেন না। সংসার মানেই তো ভাবা, কর্তব্য পালন করা, একে অপরকে বোঝা, একে অপরের খুঁতগুলোকে সুন্দর করে মিটিয়ে দেওয়া, বাইরের লোক যাতে তার আঁচও না পায়। তাই সংসারে যাই নিয়ে টুকটাক লেগে থাকুক না কেন, শারীরিক বন্ধনে নিজেদের চাহিদাগুলো একে অপরকে শেয়ার করুন। যে চাহিদাগুলো আপনার দরকার শেয়ার করুন। লজ্জার থেকে, ঘৃণার থেকে সংসার ভেঙে যাওয়া কিন্তু বড় ব্যাপার। সংসার ভেঙে যাচ্ছে, তখন তো আপনার লজ্জার শেষ থাকছে না। সমাজের বুকে আপনাকে সবাই পেছনে, হয়তো সামনে বলছে না, পেছনে কিন্তু ছিচি করছে, নিন্দে করছে, সমালোচনা করছে। তার থেকে দুজন মানুষ বন্ধ ঘরের মধ্যে যারা একে অপরকে ভালোবাসেন, তাদের কাছে শেয়ার করুন না যে আমার এই জিনিসটা চাহিদা। কিসের লজ্জা, কিসের ভনিতা? পুরুষ মানুষ বলে ভনিতা করবেন, স্ত্রী মানুষ বলে ভনিতা করবেন। তাতে যদি একে অপরের সঙ্গে বৈষম্য তৈরি হয়, মতভেদ তৈরি হয়, সেই মতভেদটা কাটান, আলোচনা করুন, কথা বলুন। একে অপরের সঙ্গে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। হতেই পারে, জানেন তো, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি। স্বামী সারা দিন ব্যস্ততার পর যখন ফিরে এলো, তার স্ত্রী সারা দিন ঘরের মধ্যে তার স্বামীর জন্য ওয়েট করলো। স্ত্রী চাইবেই স্বামীর থেকে একটু সোহাগ পেতে, কিন্তু যখন স্বামী সেই সোহাগ দিতে চেয়েও অপারগ, কারণ তার ক্লান্তি, তখন তো স্ত্রীকে বুঝতে হবে। আবার আপনার প্রতিদিনকার জীবন, আমি স্বামীদের বলছি বা বয়ফ্রেন্ডদের বলছি, প্রতিদিনকার জীবন এমন ভাবেই বেঁধে ফেলেছেন যেখানে আপনি স্ত্রীকে এসে সময় দিচ্ছেন না। ওই পাশে সময়টুকুই সময়, তাকে একটু মাথায় হাত বুলিয়ে দেওয়া, তার কপালে একটুখানি একটা একটা উষ্ণ চুম্বন করা, সেটাও কিন্তু আলাদা হরমোন সেক্রিয়েশন করে সেই গার্লফ্রেন্ড অথবা সেই স্ত্রী। সেগুলোকে করুন না। নিজেদের সঙ্গে কথা বলুন না, রাত জেগে কথা বলুন। কেউ ব্যর্থ নয়,
কেউ হেরে যায়নি, কেউ দুর্বল নয়। আমরা দুর্বল হচ্ছি নিজেদের কাছে, নিজেরা ভাবছি আমি দুর্বল, আমি সোহাগটুকু দিতে পারছি না আমার পার্টনারকে, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এটা কিন্তু আমরা ভাবছি, আমার পার্টনার কিন্তু ভাবছে না। আবার পার্টনারও তাই করছে, সে পার্টনার ভাবছে কিন্তু তার স্বামী বা স্ত্রী ভাবছে না। এই জায়গাটায় একটু যদি গুরুত্ব দেন তাহলে ডিভোর্সের সংখ্যা অনেক অনেক কমে যাবে, অনেক কমে যাবে। এই যে চিঠি লেখা, এই চিঠি লেখা তো আপনারাই শুরু করলেন, আর চিঠি লিখতে লিখতে এমন একটা জায়গায় গেছেন, এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমার কাছে এক একজনের কাছ থেকে বহু চিঠি আসে, প্রচুর খুচরো বলুন, মন থেকে প্রচুর প্রচুর কথা তারা লেখেন, তারা বলেন, কেউ ভাই বলে ডাকেন, কেউ দাদা বলে ডাকেন, কেউ নিজের প্রেমিক হিসাবে আমাকে সম্বোধন করেন। আমি কিন্তু সব কিছুই নিজের মনের মধ্যে গেঁথে রাখি। এটা ভাবি যে আমি কতটা ভাগ্যবান যে এইরকম মানুষের সংস্পর্শে আসতে পারছি। হয়তো আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ নেই, কিন্তু আমাদের মধ্যে হৃদয়ের মিল আছে, এটা আমি বিশ্বাস করি। আমার বিশ্বাস আপনারাও সেই বিশ্বাস থেকে একগুলো লেখেন। এক একটা চিঠির মধ্যে হার্ট সাইন দেওয়া, নানা রকমের কালার করা, 26 পাতা 27 পাতা চিঠি লেখা। আমার এক ম্যাম আছে, শিউলি ম্যাম, সপ্তাহে 3-4টে করে চিঠি লেখেন এবং তিনি বলেনও আমি চিঠি লেখার মানুষ খুঁজে পেতাম না। তো আপনি লিখুন, আপনার চিঠি পড়বো, ভালো লাগছে, সেগুলো শেয়ার করছি। এই যে আদান প্রদান চলছে জিতুস শেয়ারিং এর মাধ্যমে, এটা কি একটা বড় পাওয়া নয়? আপনারা অনুদান করেন যে ভালো কাজে আপনি লাগাবেন, আমি ভালো কাজে লাগাচ্ছি না, আমি মাধ্যম হচ্ছি। সব জমা রয়েছে, বহু মানুষ আমার কিউআর কোড চায়, ব্যাংক অ্যাকাউন্ট চায়, না না, কোনো দরকার নেই। আপনারা 10 টাকা, 15 টাকা, 25 টাকা, 30 টাকা, 200 টাকা, 500 টাকা এরকমই তো পাঠিয়েছেন, সবটা রাখা রয়েছে। এখন আমি আর গুনি না, খামের মধ্যে যেভাবে পাঠান সেভাবেই রয়ে যায়। শুধু নামগুলোকে এনলিস্ট করে রাখতে বলি আমার টিমকে, সময় পাই একটু ভালোভাবে প্ল্যান করে আমরা এগুলোকে কাজে লাগাবো। আপনাদের সংসারের ঝামেলা নিয়ে আজকে একটু কথা বললাম। হয়তো আমার মতো নগণ্য মানুষ, আমার মতো সংসারে ব্যর্থ মানুষ আমি, তার কাছ থেকে এই কথাগুলো খুব হাস্যকর, রিডিকিউলাস লাগতে পারে, কিন্তু আমি আমার অভিজ্ঞতাগুলো তো শেয়ার করবই। যে যতই বাধা দিক, আমার ক্ষতি হয়েছে বলে কি আমি আপনাদেরও ক্ষতির সম্মুখীন হন আপনারা, সেটা চাইবো? কোনোদিন নয়। আমি থেকে শিখেছি, আপনারা না থেকে যদি যদি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সামান্য সাহায্য লেগে থাকে তাহলে আপনারা সাহায্য নিন, আপনারা ফেলেও দিতে পারেন। তবে এই প্রবলেমগুলো এখন প্রতিনিয়ত হয়ে থাকছে, প্রত্যেকটা সংসারে হচ্ছে, পরিবারে হচ্ছে। কেন হচ্ছে? শুধুমাত্র ওই 1-2টো কারণের জন্য। কথা বলা, নিজেদের সঙ্গে সময় কাটানো প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি প্রত্যেক বয়ফ্রেন্ড এবং হাজবেন্ডদের উদ্দেশ্যে বলছি, স্ত্রীদের সময় দিন, প্রচুর সময় দিন। আপনার হাতে সময় না থাকতে পারে, আপনি কার জন্য কাজ করছেন? আপনার সংসারের জন্য করছেন তো, কিন্তু সেই সংসার যদি আস্তে আস্তে ক্ষইতে থাকে, আপনি তো একটা সময় একাত্ম ফিল করবেন, একা হয়ে যাবেন, সমস্ত সময় চলে যাবে। সময় কিন্তু কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। টাইম ইজ মানি, আমি এটা উপলব্ধি করেছি এবং সেই হিসেবেই চলি। আমার সঙ্গে আমার প্রোডাকশন হাউসে প্রচুর বাকবিতণ্ডা হয়, কিন্তু কারণ একটা, টাইম। টাইম ইজ মানি। টাইমই আমাকে সমস্ত কিছু দেবে। সময়কে গুরুত্ব দিতে শিখুন, সংসারে সময় দিন, সংসারে আত্মীয়তা বাড়ান। আপনি যেভাবে বাইরের মানুষগুলোর সঙ্গে মেশেন, আপনি ভাবুন তো বাড়িতে এসে সেইভাবে কি মেশেন? বাড়িতে এসে এতটাই ক্যাজুয়াল হয়ে যাই আমরা, আমার প্রিয় মানুষটার সঙ্গে আমি কিভাবে কথা বললে সেই প্রিয় মানুষটা আরো প্রিয় হয়ে উঠবে। যাই হোক, অনেক চিঠি আসছে, বললাম, শুধু নামগুলো পড়লাম, প্রচুর ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা, এবং আমাকে প্রচুর মানুষ ইন্সপায়ার্ডও করছেন। আজকের মতো শেষ করি। সংসারে গন্ডগোল থাকলে কথা বলুন, মিটিয়ে ফেলুন। নিজেদের মধ্যে বাক বিতণ্ডা জিয়ে রাখবেন না। প্রচুর বড় বড় জ্ঞান দিয়েছি, গালি খাবো মনে হচ্ছে। যাই শুয়ে পড়ি, বুঝলেন? সেই সাহায্য নেই আজ, টেবিলটা ফাঁকা আছে, 7টা পেয়ালা আজ খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। এই মালি যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন